সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে চারজন অতিথি উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। এরপর রয়েছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। আমার বাঁ দিকে রয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার ও চেয়ারম্যান ডিবিসি নিউজ। এরপর রয়েছেন এম হুমায়ুন কবির, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আলোচনা শুরু করতে চাই ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে দিয়ে। কোটা সংস্কার আন্দোলন হলো, আন্দোলনের পর অনেক কিছু, অনেক জল গড়িয়েছে, এখন কারফিউ চলছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাজনীতি কতটা হয়েছে? ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কার আন্দোলন প্রথম যখন শুরু হয় তখন আমাদের যারা শিক্ষার্থী, নতুন প্রজন্মের, তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রাজপথে নেমেছিল এবং এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ব্যাপারে, তাদের দাবির ব্যাপারে কিন্তু কারো কোনো ওইভাবে একটা বিরোধিতা বা বিতর্ক ছিল না এবং তাদের আন্দোলনটাও কিন্তু মোটামুটি শান্তিপূর্ণ ছিল। এবং আমরা দেখেছি যে তারা যখন সে আন্দোলন করে তখন পুলিশও কিন্তু তাদের পক্ষ থেকে অনেক ধৈর্যশীল থেকে ইয়ে করছেন। কিন্তু যত দিন গড়াচ্ছিল তখন তাদের ভিতরেও অনেকটা ক্ষোভ সৃষ্টি হয় বিভিন্ন কারণের জন্য। যে কোনো আন্দোলন যদি আপনি বেশি দিন যদি লিঙ্গার করে তাহলে কিন্তু সেখানে ক্ষোভের সৃষ্টি হয়। আর একটি বুঝতে হবে যে জেনারেশনটি এই আন্দোলনে নেমেছিল তারা কিন্তু খুব সেন্টিমেন্টাল, কারণ ছাত্র, শিক্ষার্থী। তো পরবর্তীকালে কিছু কিছু ঘটনা সেগুলো তাদেরকে বেশি মানে যাকে বলে ক্ষুব্ধ করে এবং একটি পর্যায়ে এই আন্দোলন চলাকালে কিছু অন্য, আপনি যেটি রাজনীতির কথা বলছেন, সেখানে কিছু দলীয় রাজনীতি সংযুক্ত হয়ে পড়ে এবং এই দলীয় রাজনীতি যখন সংযুক্ত হয়ে যায় তখন এই দলীয় রাজনীতির যারা সক্রিয় বা যারা তাদেরকে আপনি বলতে পারেন সক্রিয়, কিছুটা দুষ্কৃতিকারী, তারা ভিতরে ঢুকে এই আন্দোলনকে চলাকালে এবং আন্দোলনকে কেন্দ্র করে এই নাশকতা শুরু করলো। ছাত্ররা কিন্তু প্রথমে কোনো নাশকতার দিকে যায়নি। যে নাশকতাগুলো আমরা দেখেছি সেগুলো আমরা এটাকে বলা যায় যে রাজনৈতিকভাবে সুপরিকল্পিতভাবে একটি পরিস্থিতি সৃষ্টি করার একটা প্রয়াস। আমাদের সংস্থাগুলো কি এগুলো আগে টের পায় নাই? কোনটা? এই যে এই নাশকতার বিষয়গুলো আগে থেকে? এটা আমি সরকারের বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কি এটা অনুধাবন করতে পেরেছে কি পারেনি সেটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হলো যারা এই ঘোলা পানিতে মাছ শিকার করার মতো এরকম এই যারা দুষ্কৃতিকারী, রাজনৈতিকভাবে মোটিভেটেড দুষ্কৃতিকারী, তারা কিন্তু একটি পরিকল্পনা, তার ছক এঁটে নেয় এবং এবারের এই যে ধ্বংসাত্মক ইয়েটি আপনি দেখেছেন, আগে সাধারণত আমরা দেখতাম দু একটা বাসে আগুন জ্বালানো হতো, দু একটা ঢিট পাটকেল মারা হতো। এবার কিন্তু টার্গেট করে করে সরকারি কিছু প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোর সাথে সেবা জড়িত, মানে জনসেবা জড়িত, সেখানে তারা এই আক্রমণগুলো করলো এবং এই আক্রমণের পরিপ্রেক্ষিতে না হলে শিক্ষার্থীরা তো মেট্রো রেলের আগুন দেওয়ার কথা না, শিক্ষার্থীরা কিন্তু আপনার গিয়ে ওই ডেটা সেন্টারে আগুন দেওয়ার কথা না, শিক্ষার্থীরা কিন্তু এক্সপ্রেস হাইওয়ে সেটাতে জ্বালিয়ে দেওয়ার কথা না, হানিফ ফ্লাইওভারের যে টোল সেন্টার সেগুলি জ্বালিয়ে দেওয়ার কথা না তারা এটা করলেন। এমনকি নরসিংদীতে যে জেল ব্রেক, সেটাও কিন্তু শিক্ষার্থীদের বিষয় নয়। এবং যারা এই কাজটি করেছেন তাদের একটি উদ্দেশ্য ছিল, সেটি হলো যে এই নাশকতার মধ্য দিয়ে দেশে একটি নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টি করে যদি তৃতীয় পক্ষকে অসাংবিধানিকভাবে যদি তারা হস্তক্ষেপ করার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার, এটা ছিল তাদের প্রয়াস। না হলে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে না। এর আগে আমরা দেখেছি এমনকি 13-14 সালেও যে বিএনপি, জামাত তারা যে ধ্বংসাত্মক অগ্নিসংযোগ করেছে, সেখানেও কিন্তু এইভাবে টার্গেট করে কিন্তু এইভাবে সৃষ্টি করেনি। এবারে দেখলাম
টার্গেট করে করা হয়েছে। এবং এটা আমি মনে করি যে এর সাথে সাথে কিছু উস্কানিমূলক কিছু আছে, যেমন ধরুন একটি দেশের ভিতরে এবং দেশের বাইরেও কিছু শক্তি কিছু এর পিছনে উস্কানি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যখন এখানে আমাদের কোনো লাশই পড়েনি, যখন এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলে বসলো যে 2 জন মারা গেছে। তো প্রশ্ন আসলো যে তাহলে ওনাদের মতো একটা, ওনারা তো কোনো তথ্যের বাইরে তো কথা বলার কথা না, এত বড় শক্তি তারা তো তথ্যের উপরেই কথা বলে, কিন্তু যখন কেউ লাশ পড়েনি তখন তারা বলে বসলেন। তার মানে হলো তারা তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই লাশ পড়া শুরু করলো। এমনকি আমরা দেখলাম আমাদের শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেব, তিনি কিন্তু আমরা দেখেছি যে জাতীয় ইস্যুতে তিনি কিন্তু সাধারণত কোনো সময় বক্তব্য বা রিয়াকশন দেন না। এবারে তিনি একটা রিয়াকশন যাও দিলেন। তিনি যদি বলতেন বলে যে আমি সকল মহলকে শান্তি রক্ষার জন্য আহ্বান জানাচ্ছি, এবং স্বাভাবিকভাবে তিনি একজন বিশিষ্ট শ্রদ্ধাভাজন নাগরিক হিসাবে তিনি এই আহ্বান জানালে তার একটা ইম্প্যাক্ট আমাদের সরকারের পক্ষে যারা সহিংসতা তৈরি করছে তাদের উপর হতে পারত। তিনি সেখানে সেই পথে না গিয়ে তিনি বললেন যে বিদেশিদেরকে তিনি এখানে হস্তক্ষেপ করার। তো এটা কিন্তু আমার মনে হয় যে এটাও কিন্তু এই কোটা চলাকালীন অবস্থায় যে রাজনীতির আপনি বলেছেন, দলীয় রাজনীতি বা ক্ষমতা পরিবর্তনের করার যে রাজনীতি, সেই রাজনীতির একটি প্রক্রিয়া হিসেবে এগুলো আমরা দেখতে পাই। তবে এখানে আপনি যেটা বলেছেন যে সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদের সিদ্ধান্ত নেওয়ার বা সময় মতো সতর্ক অবস্থান গ্রহণ করার, সেখানে কিছু যদি ইয়ে হয়ে থাকে সেটা এখন তারা বের করতে হবে। তবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তো আপনার পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্টে আপনি আগুন জ্বালাতে পারবেন, কিন্তু আপনি তো ক্ষমতায় যেতে পারবেন না নির্বাচন ছাড়া। এম এ আজিজ, একই প্রশ্ন আপনার কাছে। এই তৃতীয় পক্ষের একটু কথা আসছে, আসলে এই তৃতীয় পক্ষ বলতে আসলে আমরা কাদেরকে বুঝি, আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ইকবাল ভাই কিন্তু তার কথার শেষের দিকে বলছেন উনি যে দেশি বিদেশি অনেক শক্তি থাকতে পারে। এখন প্রশ্ন হলো 1 তারিখে কোটা সংস্কারের আন্দোলনটা শুরু হয়, 14 তারিখ পর্যন্ত এটা কিন্তু শান্তিপূর্ণ ছিল। 15 তারিখ থেকে কিন্তু এটা উত্তপ্ত হয়। 15 তারিখে দিবাগত রাত্রে 12টার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পরে প্রেস কনফারেন্স করে, তিনি তার একটা মন্তব্যের কারণে এই ছাত্র অঙ্গনে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে মিছিল বের হয়। সেখান থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগ সম্পর্কে বলে যে এই স্বঘোষিত রাজাকারদের ছাত্রলীগই মোকাবেলা করতে যথেষ্ট। এরপরে হাঙ্গামা শুরু হলো। পরের দিন সকালে বড় বড় পত্রিকায় ছাপা হলো যে অস্ত্র হাতে হেলমেটধারী বহু লোকের ছবি ছাপা হয়েছে, 7 জনের ছবি ছাপা হয়েছে। এবং এটার পরে রংপুরে সাইদ খালি জায়গায় দাঁড়ানো ছিল, সেখানে পুলিশের গুলিতে সে মারা গেল। এটা সারা দেশে ছড়িয়ে গেল। এই যে ছড়িয়ে যাওয়ার ভিতরে আমাদের দেশে আন্দোলন সংগ্রামে, ধরেন আমরাও ছাত্র জীবনেও দেখেছি যে আমাদের দেশে কিন্তু কতকগুলো কোনো আন্দোলন শুরু হলেই আরও কিছু হিসাবের বাইরের শক্তি যোগ হয়। যেমন আমাদের ঢাকা শহরেই প্রায় 140-50টা কিশোর গ্যাং আছে। যে সরকার থাকে সেই সরকারের পৃষ্ঠপোষকতায় এই কিশোর গ্যাং কিন্তু দখল বাণিজ্য বলেন, খুন বলেন, অনেক কিছুতে জড়িত থাকে। এরা কিন্তু অ্যাক্টিভ হয়। 2 পথ শিশু থাকে, এরা মিছিলের অগ্রভাগে থাকে, ভাঙা ঢিলছোড়া এগুলো কিন্তু করে। তো সুতরাং যে ধ্বংসগুলো আমাদের এখন যে ধ্বংসগুলো হয়েছে, এই ধ্বংসগুলো কিন্তু আমি মনে করব এই পর্যায়ের লোক করে নাই। এটা অবশ্যই যারা প্রফেশনাল দুষ্কৃতিকারী এদের ভেতরে ঘটছে। যেমন ধরেন অনেকগুলা আপনার ধ্বংসাত্মক কাজ তো করছে, রেল লাইন ইত্যাদি ইত্যাদি। 2টি জিনিস আমি বিশেষ করে আমি উত্থাপন করব। একটা হলো ডেটা সেন্টার পুড়ায় দেওয়া। ডেটা সেন্টার এখন বিশ্বে একটা দেশকে অচল করে ফেলা দেওয়ার জন্য ইন্টারনেটের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি দেখেন এখনো হিসাব হয় নাই
তো হিসাব তো আমাদের দেশে সবসময় একটু এক্সেস হবে, তারপরেও যেটা বোঝা গেছে কমপক্ষে $1 বিলিয়ন নিচে টাকার অঙ্কে আমার মনে হয় ধ্বংস হয়ে গেছে। তারপরে ধরেন আপনার নরসিংদীর যে জেলে, সেখানে জঙ্গি ছিল, জঙ্গিদের সহ এই জেলখানার থেকে বের করে নেওয়া হয়েছে। যারা জঙ্গি নয় তারা কিন্তু ফেরত আসছে কতজন, তো জঙ্গি 2 জন ধরাও পড়ে গেছে। তো ওইখানে কে আক্রমণটা করলো? জঙ্গি ছিল, কিন্তু এও তো হতে পারে জঙ্গিরাই সেখানে করছে। এখন ধরেন যা ঘটার ঘটে গেছে, এবং আমার অনুমান এই ঘটনা ঘটতেই থাকবে। কারণ হচ্ছে আমাদের দেশে রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা নেই। গণতন্ত্রের যে আপনার সহনশীলতা, অন্যের কথা শোনা, অন্যের প্রতি রেসপেক্ট, এগুলো নাই। ন্যাশনাল ইস্যুতে রাজনৈতিক দল একমত হতে পারে না। জাতি কিভাবে একমত হবে? জাতির বিভাজন তো ছাত্র জীবন থেকেই ঘটে। 12-13 প্রকারের শিক্ষা ব্যবস্থা, 12-13 প্রকারের মানসিকতার লোক তৈরি হচ্ছে এই দেশে। যেমন হেফাজত আছে, হেফাজতের 60,000 আপনার আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই মসজিদের বারান্দা এখানে সেখানে। তারা আবার স্বাধীন দেশে তাদেরকে আলাদা বোর্ড করে দেওয়া হয়েছে, সেখানে সরকারের কোনো কর্তৃত্ব নাই, সার্টিফিকেট দিচ্ছে। তো এই জন্যে আমি বলছি যে এইখানে কে এই আক্রমণটা করলো, আমরা যদি অনুমানেও বুঝি, এই কথাটা তো আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি দলের নেতারা বলছে। তো বিচারের আগে এটা যদি বলে, বিচারটা কি সঠিক হবে? এখন আইজিপি যদি বলে, যেটা বলা হচ্ছে যে অনেকেই বলছে যে এতগুলো ঘটনা ঘটলো, বড় বড় জায়গায় ঘটলো, গোয়েন্দা সংস্থার একটা জায়গার রিপোর্ট সেখানে গার্ড দিতে পারলো না। একটি জায়গায় আপনার ডাটা সেন্টার, এটার গুরুত্ব তো বুঝতে হবে, সেখানে পাহারা বসতে পারলো না। আরেকবার তো আগুন লাগছিল, একদিনে ডাটা সেন্টার চালু হয়েছে, এবারে 6 দিন পর্যন্ত এখনো পর্যন্ত চালু হয় নাই। এটার কারণ কি? এখানে নিশ্চয়ই, এখানে যেমন অলরেডি কিন্তু আলোচনা আসছে যে সরকার সবগুলো যে সোর্স সবগুলোকে বন্ধ করে দিয়েছে, এবং এখানে আপনার যে ক্লাউড ফেয়ার এবং এখানে যে ভার্চুয়াল ক্লাউড চিপ অ্যাপস আছে, সেখান থেকে আপনার ডাটার আপনার পাওয়া হয়, স্ক্রিনশটও আছে। তো সেটা ভুল না ঠিক, এখন অনেক কিছু তো টেম্পার করতে পারে, এটা আনতে হবে। এটা আনলেও তো বোঝা যাবে সূত্রটা কি। এগুলো তদন্তের ব্যাপার আছে। এই জন্য আমি বলছি যে এখন যা ধ্বংস হয়েছে, ঘটে গেছে, কাউকে তদন্তের আগে দোষী করা তার মানেই নিরপেক্ষ তদন্ত করা এটা বাধা। এবং আপনি এখনই কিন্তু বলা হচ্ছে যে ঘটনা ঘটিয়েছে জামাত শিবির, বলতেছে তো বিএনপি জামাত যদি ঘটায় থাকে তাহলে তো তাদের হয়েও গেল। এখন গণগ্রেপ্তার হচ্ছে, তা আপনি গণগ্রেপ্তার একজনকে দোষী সাব্যস্ত না করে গ্রেপ্তার করতেছেন, বিচারটা কিভাবে করবেন? আমরা আবার আসবো, আমরা যেতে চাই এম হুমায়ুন কবির আপনার কাছে। ইকবাল সোবহান চৌধুরী কিছুটা বলছিলেন যে বিদেশি হস্তক্ষেপের কথা এসেছে এখানে ডক্টর ইউনূসের প্রসঙ্গে, এবং যুক্তরাষ্ট্রের বক্তব্য, এমনকি পার্শ্ববর্তী দেশের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য আছে। এই যে কোনো বিষয় আসলেই যুক্তরাষ্ট্রের এমন আগ বাড়িয়ে বক্তব্য দেওয়া, কিংবা এইবারের নতুন কিছু জিনিস অ্যাড হওয়া, আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা 2টা স্তর থেকে আমরা বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে যে ধরেন এখানে একটা অস্থিরতা চলছিল, যেটা আমরা সকলেই জানি যে জুলাই মাসের 1 তারিখ থেকেই এক ধরনের একটা অস্থিরতা চলছে, পাল্টাপাল্টি বক্তব্য আসছে, এবং কিয়দংশে এটাকে রাজনীতির দিকে নিয়ে যাওয়ার জন্য একেবারেই অরাজনৈতিক বিষয় ছিল, কিন্তু পরবর্তীতে এটার মধ্যে রাজনীতিকে জড়িয়ে ফেলার কারণে কিন্তু উত্তাপটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং এমন একটা পর্যায়ে ঘটনাটা এমনভাবে গেল যে পরে ভায়োলেন্সের দিকে গেল। এবং ধরেন সাইদের ঘটনাটা যেটা রংপুরে হয়েছে, এটা আইকনিক একটা ঘটনা ঘটেছে, এবং সেটা কিন্তু সাথে সাথে সারা পৃথিবীতে ছড়িয়েছে। এবং এই জিনিসগুলো ঘটার ফলে বাইরে রিয়াকশন হয়, এবং সেটা আপনি কূটনৈতিক শিষ্টাচারের আলোকে দেখতে পারেন,
যেটা করা উচিত কি উচিত না সেটা একটা হতে পারে, আরেকটা হতে পারে কিন্তু মানুষ হিসেবে মানবিক রিয়াকশানও হয়। এবং মমতা ব্যানার্জির কথাটাই ধর, মমতা ব্যানার্জি যেটা বলেছে সে কিন্তু সে জানে তার অবস্থানটা কি। রাজ্য হিসাবে কিন্তু তার বাংলাদেশের ব্যাপারে মন্তব্য করার কথা নয়, এবং কিন্তু তিনি এটা বলছেন যে কেউ যদি আমার দরজায় টোকা দেয় বিপদগ্রস্ত হয়ে তাকে আমি জায়গা দেবো। এখন পরে সেটাকে বাংলাদেশ যখন প্রতিবাদ করেছে তখন সেটাকে সে ঘুরিয়ে বলেছেন আমি এটা ভারতীয় ছাত্রছাত্রী যারা বাংলাদেশে আছে তাদের কথা আমি বলেছি। কিন্তু এটা হলো বিষয়টাকে দেখতে হবে যে আপনার এখানে মানুষ হিসাবে এই ধরেন আজকে আমরা সত্যিকার অর্থেই একটা দুঃখজনক অবস্থানে আছি। 203 জন মানুষ মারা গেছে আজকে পর্যন্ত, যে পত্রপত্রিকা আপনাদের মিডিয়াতেই খবরটা এসছে, তার মধ্যে 21 জনের লাশ ঢাকাতে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে 21 জন মানুষের ঠিকানাহীন, এবং কী অবস্থাটা হলে এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়। এবং এইগুলো কিন্তু আমাদের দেশে না, শুধু বাইরেও প্রকাশিত হচ্ছে। কালকে আজকে দেখছি নিউ ইয়র্ক টাইমসও এইসব স্টোরি বানাচ্ছে, আপনি হেরাল্ড ট্রিবিউন বানাচ্ছে, আপনি এইদিকে সিঙ্গাপুর এখানে স্টেট টাইমস বানাচ্ছে। তো এখন যেটা হয় টেলিভিশন চ্যানেলগুলোর কথা নাই বললাম, ফলে হয় কীগুলি মানুষের মধ্যে শুধু খালি রাজনীতি বা কূটনৈতিক শিষ্টাচারের বিষয় না, যখন দেখা যায় যে মানুষ মারা যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসে, আবেগ তৈরি হয়, এবং সেই আবেগের বশবর্তী হয়ে কিন্তু অনেক অনেক মন্তব্য আসে। তো কাজেই আমার ধারণা আমরা বিষয়গুলোকে এইরকম একটা, এটা নিশ্চিতভাবে একটা বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে, কিন্তু আমরা এতগুলো মৃত্যু একসাথে এই রকম ঘটনার কারণে কিন্তু দেখিনি তার আগে। তো স্বাভাবিকভাবে এগুলো নিয়ে আসছে। এবং এটা আরও একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই ঘটনাটাকে শুধু এই ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, লার্জার কনটেক্সটটা কিন্তু বুঝতে হবে। বাইরের পৃথিবীতে কিন্তু এই কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশে এখানে অর্থনৈতিক বিষয় আছে, এখানে বৈষম্যের কথা, ছাত্ররা যেটা বলছে স্বাধীন বাংলাদেশে বৈষম্য চাই না। আচ্ছা, এই স্লোগানগুলো তারা দিয়েছে। এখন এই ধরেন যে ডিসপ্যারিটিটা গ্রো করছে, এটা কিন্তু তরুণ প্রজন্ম তারা সবসময় আইডিয়ালিস্ট, সবসময় তাদের মধ্যে আইডিয়ালিজম কাজ করে। আস্তে আস্তে উঠতে উঠতে ইকবাল সুমন ভাইকেও বলছিলাম যে আমরাও কিন্তু এই 60-এর দশকের শেষে আমরা যখন তরুণ ছিলাম আমরাও কিন্তু এরকমই ছিলাম। তো কাজেই যখন আপনার চোখে লাগছে একটা বড় দৃশ্য, আপনি দেখতে পাচ্ছেন এখানে বড় বড় জিনিস ঘটছে যেটা চোখে লাগার মতো, তখন আপনার মধ্যে এক ধরনের রিয়াকশন তৈরি হবে কিন্তু, এবং খুব অস্বাভাবিক কিছু না। এবং এই ধারাবাহিকতার এই বড় প্রেক্ষাপট থেকেও কিন্তু জিনিসটা বিষয় বোঝার বিষয় আছে। শুধু যে কোটার আন্দোলনটা স্পার্ক করেছে কোটার জন্য, কিন্তু এর সাথে তরুণ প্রজন্ম তাদের ফিউচার নিয়ে কথা বলেছেন, আমার ভবিষ্যৎ কী হবে, কোটা নিয়ে তাদের সমস্যাটা কি, যে আমি যদি বৈষম্যের শিকার হই তাহলে আমার কোনো ভবিষ্যৎ নাই। তো কাজে সে কিন্তু তার বড় প্রেক্ষাপট থেকে তার উপলব্ধিটাকে সে প্রকাশ করেছে। এখন এখানে আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, কেউ এটাকে রাজনীতিকে ব্যাখ্যা করতে পারেন, কেউ এটাকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে দেখতে পারেন, বিভিন্নভাবে সেটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন। কিন্তু এটা তো সত্যি কথা যে একটা প্রজন্ম স্পিক আউট দেয়ার মাইন্ড, একটা প্রজন্ম তার মনের কথাগুলো কিন্তু বলেছে। এখন আমাদের জন্য যেটা প্রয়োজন, আমরা আমাদের ফ্রেমে যদি তাদেরকে দেখতে যাই তাহলে কিন্তু আমার কাছে বৈসাদৃশ্য লাগতে পারে, কারণ আমার ফ্রেমের সাথে তো ওই ফ্রেমটা এসে নিউ জেনারেশন কিন্তু। এবং বাংলাদেশে আমি আরও একটা এক্সাম্পল দিই আপনাকে, আমাদের আগের প্রজন্ম পাকিস্তানের জন্য লড়াই করেছিল, কিন্তু এই দেশে 99% পাকিস্তানের জন্য ভোট হয়েছে। আবার তারপরের প্রজন্ম আমরা মুক্তিযুদ্ধের জন্য লড়াই করেছি। কাজে আপনার বুঝতে হবে যে এই প্রজন্ম কিন্তু একটা ফ্যাক্টর। কাজেই আমরা যেভাবে জিনিসটাকে দেখছি, আমরা একটা প্রাতিষ্ঠানিকতার ভিত্তিতে এটাকে দেখছি, কিন্তু নতুন প্রজন্ম কিন্তু সেটাকে সেই ফ্রেমে দেখছে না, তারা ভিন্ন ফ্রেমে দেখছে। এখন এই জায়গাটাতে একটু সংবেদনশীলতার প্রয়োজন, একটু উপলব্ধির প্রয়োজন, তার ভাষাটাকে আমাকে বুঝতে হবে। এখন আমি সত্যি কি সে সত্যি সেই জায়গায় জাজমেন্টে গিয়ে লাভ, জাজমেন্টাল হয়ে লাভ নাই, উপলব্ধির জায়গাটা থাকলে আমার ধারণা এই সমস্যাটা হয়তো অন্যভাবেও যেতে পারে। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি একজন শিক্ষকও, আপনার কাছে আসলে এই আলোচনার প্রেক্ষিতে আসলে জানতে চাওয়া, শিক্ষকদের কোনো ব্যর্থতা মানে শুরুর দিকে আপনি দেখছেন কিনা? দেখুন, একটা শিক্ষক আন্দোলন চলছিল, তার পাশাপাশি একটা ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, এবং বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠান মোটামুটিভাবে শিক্ষক আন্দোলনের কারণে একটু ভালনারেবল ছিল। তার উপর যখন ছাত্রদের আন্দোলন শুরু হয়ে গেল, সেটা আমার মনে হয় যে দীর্ঘ সময় গেছে,
এবং সেখানে আমার মনে হয় যে এডুকেশন সেক্টরে একটা বড় ম্যানেজমেন্ট ফেলিওর, যেটা আমাদের শিক্ষা বিষয়ক আমাদের যে মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আছে এটা রিভিউ করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী। এটা একটা জয়েন্ট ম্যানেজমেন্ট, মানে সরকার পরিচালনাটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা আমলে নিতে পারেন এবং এটা একটা বড় ধরনের রিভিউ করতে পারেন যে এত দূর কেন গড়ালো। আমি একটু আগেই বলা হয়েছে অনেক হতাহত হয়েছে, এটা আমার মর্মবেদনা আছে, এটা আমি মর্মবেদনা প্রকাশ করি। সেই সঙ্গে যে এত যে ধ্বংস, সরকারি সম্পদ, রাষ্ট্রের সম্পদ এবং প্রাইভেট প্রপার্টি, এত যে ধ্বংস হলো, এটার নিন্দা করার ভাষা আমার নাই। এবং এটা শুধু, এবং আমি মনে করি যে আমার সঙ্গে সারা দেশের মানুষ এই নিন্দায়, এবং এখানে একটা প্রোটেস্ট, বড় ধরনের প্রোটেস্ট থাকা দরকার মানুষের, যে এটা খুব বেশি হয়েছে। দেখেন, আমাদের সবচেয়ে বড় ক্ষতি যে আমাদের একটা অর্থনীতির একটা বড় ক্ষতি, কারণ এর আগে কোভিড-19, তারপরে আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কারণে অর্থনীতি খুবই ক্ষতিগ্রস্ত, সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত এবং বাংলাদেশে গত 2 বছর ধরে একটা খুব বড় ধরনের মূল্যস্ফীতি আমরা লক্ষ্য করছি, এবং ডলার সংকট এবং সেই সঙ্গে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি, এটা দারুণভাবে আমরা অনুভব করছি। ঠিক এই সময়ে একদিকে আপনার ভার্চুয়াল শাটডাউন, অপরদিকে আপনার অ্যাকচুয়াল শাটডাউন, তো এই দুটো মিলে যেমনিভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনিভাবে সাধারণ মানুষের মননে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটার এই আন্দোলনের, এই হরতালের এবং এই যে আপনার কারফিউ, এর যেমন ডাইরেক্ট অর্থনীতির ক্ষতি আছে, ইনডাইরেক্ট অর্থনীতির ক্ষতি আছে। ডাইরেক্ট অর্থনীতি সম্পর্কে এটা অবশ্য ডিটেইলস হিসেব করার ব্যাপার, কিন্তু ভাষা যেভাবে কথা আসছে যে প্রতিদিনে প্রায় অর্থনৈতিক কর্মকাণ্ড $1.2 বিলিয়ন হয় বাংলাদেশে, যেটা মোটা দাগে প্রায় 12,000 কোটি টাকার মতো, এবং আমরা যদি 8 দিন ক্ষতিগ্রস্ত সময়টাকে ধরে নিই তাহলে প্রায় 96,000 crore টাকা, যেটা প্রায় 1 লাখ। এবং এইটার সঙ্গে এই যে বলা হলো যে বিভিন্ন ধরনের মেট্রো রেলের প্রাথমিক হিসেবে দেখা যায় যে প্রায় 500 কোটি টাকার ক্ষতি হয়েছে। আপনার টেলিভিশন সেন্টার এবং আরও যে স্থাপনা, এই স্থাপনাতে প্রাথমিক হিসেবে দেখা যায় প্রায় 800 কোটি টাকা। তো এরকম তো অনেক ক্ষতি হয়েছে। তো এই সবগুলো ক্ষতি একসঙ্গে করলে এটা হয়তো লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো বাংলাদেশের মানুষ এই কষ্টের টাকায়, অর্জিত টাকায় এই স্থাপনা গড়ে তোলা হয়েছে। মেট্রো রেল অত্যন্ত আধুনিক একটা স্থাপনা গড়ে উঠেছে বাংলাদেশের জন্য। যে এইটা যে করা হলো, এটা কি সাধারণভাবে আমাদের ছাত্রছাত্রীরা এগুলো করেছে? তো কখনোই এটাকে বিশ্বাস করা যায়। এবং এখানে অন্য ধরনের হস্তক্ষেপ আছে, এবং সরকারকে একটা খারাপ পরিস্থিতিতে ফেলা, এবং এটারও একটা বড় কারণ থাকতে পারে। তো এই যে এত বড় ক্ষতি, এই ক্ষতিটা আজকাল আমরা কোনো কিছু হলে, ওই যে যেমন একটু আগে বলা হলো যে আমরা ছাত্র জীবনে আমরা আন্দোলন করেছি, এবং এই ধরনের ধ্বংস আমরা কখনো নিজেরা করিনি, এবং এই ধরনের ধ্বংস হতেও দেখিনি। আর এতগুলো লোক হতাহত হলো, এটা কষ্টের কোনো সীমা নাই। কাজেই আমার মনে হয় যে এইটা যখন আমরা শিক্ষকদের আন্দোলন এবং সেই সঙ্গে ছাত্রের আন্দোলন যখন দানা বেড়ে ওঠে, এরপর তো অনেক দিন, 18 তারিখ পর্যন্ত আসতে তো একটা দীর্ঘ সময় পেরিয়ে এসেছি। এই সময় এডুকেশন সেক্টরে যারা আছেন
এবং বিশেষ করে ইউনিভার্সিটিগুলোর টপ অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন মিনিস্ট্রির টপ অ্যাডমিনিস্ট্রেশন, এদের আরো ইফেক্টিভ কিছু করার সুযোগ ছিল কিনা, এগুলো পর্যালোচনা করা দরকার এবং এগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে আমলই নেওয়া দরকার। আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন BSRM গণতন্ত্র এখন। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর BSRM গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। যেতে চাই ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে। আপনি গণমাধ্যম কর্মী, গণমাধ্যম দের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সাংবাদিক আন্দোলনের একজন নেতাও। আপনার কাছে আমার জানতে চাওয়া, এসব ক্ষেত্রে আসলে গণমাধ্যম কেন কাঠগড়ায়, গণমাধ্যম কেন সমালোচনায়? কীরকম সমালোচনা? মানে বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা হচ্ছে, গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। নিউজ কেন আগে দেয় না, এই সেই না, মাঠ পর্যায়ের রিপোর্টিংয়ের কথা আমি বলছি। গণমাধ্যম এখানে যদি আমি বলি যে ধরুন আন্দোলন করছে শিক্ষার্থীরা এবং সেই আন্দোলনের সংবাদ অবশ্যই গণমাধ্যম তুলে ধরবে। সেখানে যদি সহিংসতা হয় সেটাও তুলে ধরবে, ধৈর্য সহকারে যে আন্দোলন চলবে সেটাও তুলে ধরবে। কিন্তু একটি পর্যায়ে দেখলাম আমরা গণমাধ্যমের উপরে আক্রমণ। এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের মধ্যে আমাদের সাংবাদিকও আছে এবং বেশ কিছু সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। তো এখন প্রশ্নটা হলো, গণমাধ্যম তো এই আন্দোলনের প্রতিপক্ষও না এবং গণমাধ্যমকে এক ধরনের আক্রমণাত্মক ভূমিকা নেওয়ার পিছনেও আবার আমি বলতে চাচ্ছি যে গণমাধ্যমকেও উত্তেজিত করার একটা প্রক্রিয়া এখানে আছে। সবচেয়ে বড় জিনিস, আজকে অনেকেই বলতে পারেন যে সরকারের সিদ্ধান্তহীনতা অথবা সিদ্ধান্ত সময়োচিত সিদ্ধান্ত নিতে দুর্বলতা কিছু ক্ষেত্রে হয়তো এই ধরনের আন্দোলনকে মানে উস্কে দিতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে আপনি সরকার নাইলে হয়তো নির্দিষ্ট সময়ে তারা হয়তো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু তাই বলে আপনি আগুন জ্বালিয়ে দিয়ে আপনি সব পুড়িয়ে দেবেন। এতগুলো যে হত্যাকাণ্ড হয়েছে আপনি হিসাব করে দেখেন, প্রায় যেটা হুমায়ুন কবির সাহেব বললেন মিডিয়াতে আসছে 200-র উপরে লাশ পড়েছে। কয়টা ছাত্রর লাশ আছে? আন্দোলন তো করেছে ছাত্ররা, শিক্ষার্থীরা। তাহলে এই মানুষগুলো ছাত্র তার মধ্যে কয়টা আছে? তাহলে বাকি যারা হয়েছে তারা কি দোষ করেছে? তারা তো আন্দোলন করেনি, তারা তো মানে এই সহিংসতার সাথে জড়িত ছিল না। তারা কেন এই ভিকটিম হলো? যে আপনার বিট থেকে শুরু করে মেট্রো রেল, তারপরে আপনার ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা অফিস, তারপরে ডেটা সেন্টার, তারপরে আপনার কোন জায়গাতে না আপনার এই ধ্বংসাত্মকগুলো করা হয়েছে। এবং যারা করেছে তারা একটি উদ্দেশ্য নিয়ে করেছে, একটি অরাজকতা, একটা নৈরাজ্য সৃষ্টি করে বর্তমান সরকার পতনের দিকে তারা। অবশ্যই বর্তমান সরকার পতনের আন্দোলনটা কারা করবে? যারা সরকার বিরোধী। স্বাভাবিকভাবে আসতেছে বিএনপি, জামাত বা শিবিরের উপরে কেন এই ব্লেমটা আসতেছে? যেহেতু এটি একটি পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু এই ধ্বংসাত্মক করেনি, তারা নিজেরাই বলেছে আমরা এর সাথে নেই এবং আমরা এই দায়িত্ব নেব না, তারা নিজেরাই বলেছে। তাহলে তারা যদি না করে থাকে তাহলে কে করেছে? এখান থেকে তো বাইরের কোনো এখানে তো কেউ আসেনি, এখানে বার্মার থেকে আসেনি, ভারত থেকে আসেনি বা অন্য পাকিস্তান থেকে আসেনি। এখানকার লোকরা এই কাজগুলো করেছে এবং এই কাজগুলো কাদের প্ররোচনায় করেছে? নিশ্চয়ই তাদের পিছনে একটা রাজনৈতিক শক্তি আছে। এবং সেটা যদি আপনি দেখেন যে প্রথম 1 তারিখ থেকে যখন আন্দোলন হয় তখন তারপর থেকে এই রাজনৈতিক আন্দোলনটাকে, এই কোটা বিরোধী আন্দোলনটাকে, সংস্কারের আন্দোলনটাকে রাজনৈতিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, সরকার বিরোধী। এবং সরকার বিরোধী আন্দোলনে যখন গিয়েছে তখন দুই পক্ষ হয়ে গেল, একটা সরকার পক্ষ, একটি সরকার বিরোধী পক্ষ। এবং যে ধ্বংসাত্মক যে প্রক্রিয়াটি করা হয়েছে এই প্রক্রিয়ার ফলে দেখুন
দেশের ভিতরে যেমনিভাবে, যেটা আমাদের অধ্যাপক সাহেব বললেন, যে শিক্ষাবিদ বললেন যে দেশের ভিতরে যেমনিভাবে আমাদের অর্থনীতি পর্যুদস্ত হয়েছে, এমনিতেও আমাদের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলছিল। তার মধ্যে এই আঘাতটি অর্থনীতিকে পর্যুদস্ত করছে, সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে যাচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু। তার সাথে সাথে যেটা হয়েছে, বিদেশের কাছে আমাদের যে ভাবমূর্তিটি ছিল, বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে, আমাদের ইনকাম আবার ঘুরে দাঁড়িয়ে, আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে এই কোভিডের পরে। এই পরিপ্রেক্ষিতে যে বিদেশের কাছে আমাদের যে একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল, সেই ভাবমূর্তিটি আমাদের নষ্ট হয়ে গেল। পাশাপাশি দেখুন যে রাজনৈতিক কিছু অ্যাক্টিভিস্ট, মানে বিরোধী, তারা ইউএইতে তারা আন্দোলন করলো। কেন দেশের ভিতরের আন্দোলনটা কেন বিদেশে গেল? এবং তার শাস্তি তো শুধু তারা পায়নি, আজকে তার শাস্তির কারণের জন্য ইউএই অনেকটা সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশের যারা শ্রমিক তাদেরকে ভিসা দেবে না। এই যে কর্মকাণ্ডগুলো হয়েছে, এই কর্মকাণ্ডের ফলে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। আপনি আজকে যেমন গ্রেপ্তার যেমনিভাবে হচ্ছে, অনেকে বলতে পারি আমরা এই গ্রেপ্তার মানে একটা ঝড় যখন উঠে তখন অনেক কিছুই হয়, কিন্তু কাউকে না কাউকে তো এই দায়িত্ব নিতে হবে। এই ধ্বংসাত্মক কার্যগুলো কেন করলেন আপনারা? এবং বিএনপি, জামাত, শিবির তারা পরিকল্পিতভাবে সরকার পতনের আন্দোলন করার অধিকার আপনার আছে, কিন্তু দেশকে জ্বালিয়ে দিয়ে তো নয়, আপনি মানুষ হত্যা করে তো নয়। 13-14 সালেও আমরা এগুলো দেখেছি। আবার এবারে নতুনটা হয়েছে একেবারে মানে এই ধ্বংসযোগ্য 13-14তেও এরকম হয়নি, বেছে বেছে সুপরিকল্পিতভাবে যে মানে ধরুন আপনার মেট্রো রেল তো সকল শ্রেণীর মানুষকে কিন্তু উপকার করছিল, সকল শ্রেণীর মানুষকে। সেই মেট্রো রেলে কেন আগুন দেওয়া হলো? ডেটা সেন্টার জ্বালিয়ে দিয়ে আপনার বিশ্ব থেকে আমরা, সাইবার ওয়ার্ল্ডের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমার ব্যাংক বন্ধ হয়ে গেল, আমার সমস্ত লেনদেন বন্ধ হয়ে গেল, বিদেশে রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেল, বিদেশের কাছে আমরা হয়ে গেলাম বাংলাদেশে কি হচ্ছে। গুজব শুধু আমাদের দেশের ভিতরে নয়, দেশের বাইরেও এই গুজব সৃষ্টি হলো। এখন আপনি এই আজকে শেষ পর্যন্ত আমি মনে করি প্রধানমন্ত্রী যখন দৃঢ় একটা পদক্ষেপ গ্রহণ করলেন, সেনাবাহিনীকে নামালেন এবং কারফিউ দিলেন, তখন কিন্তু এখন আস্তে আস্তে যাকে বলে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। কিন্তু এই আমাদেরকে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দায় দায়িত্ব কিন্তু যারা করেছে তাদেরকে নিতে হবে এবং তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, আইনের কাছেও তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আমি মনে করি যে সরকার আসবে, সরকার যাবে। আমাদের গণতন্ত্রে আজকে সরকার বিরোধী আন্দোলন করার মধ্যে কোনো আপত্তি নেই, কিন্তু সরকার বিরোধী আন্দোলনের নামে, সরকার পতনের আন্দোলনের নামে আপনি জানমালের ক্ষয়ক্ষতি করবেন, দেশের রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করবেন, মানুষের ভোগান্তির সৃষ্টি করবেন, এটা কিন্তু রাজনীতি নয়, এটা গণতন্ত্রও নয়। জি, এম এ আজিজ, ইকবাল সামাদ চৌধুরীর কাছে প্রশ্ন ছিল গণমাধ্যমের বিষয়ে, একই প্রশ্ন আপনার কাছে, গণমাধ্যম কি আসলে কারো প্রতিপক্ষ হতে পারে কিনা? না, গণমাধ্যম প্রতিপক্ষ নয়, তবে সবসময় গণমাধ্যম কিন্তু আক্রান্ত হয়। এই যে সাগররুনি হত্যা হলো, ইকবাল ভাই এটার মূল নেতা ছিলেন, আন্দোলনের নেতা, এবং আমাদের প্রফেশনের সবাই একসাথে আন্দোলন করেছি। সেখানে অনেকটা ইনডাইরেক্টলি আমরা খুনিদেরকে নির্দেশও করেছি, কিন্তু বিচার হয়নি। ধরেন প্রায় শখানেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, তার ভিতরে এই সরকার ক্ষমতা থাকার সময় একটা হিসাব আছে যে 68 জন সাংবাদিক মারা গেছে, হত্যা হয়েছে। ধরেন এবারেও হানিফ ফ্লাইওভারের ওপরে পুলিশ গুলি করে মেরে ফেলছে, ওর নামটা ভুলে গেছি। তো এই জন্যে সাংবাদিকদের কারণ হচ্ছে যে বিচার হয় না, তো পশুপাখির মতো মেরে দিলেই হলো, কারণ একটারও তো বিচার হয় না। এদেশের কুলি মজুর সবাই আইনের সুযোগ পায়, একমাত্র সাংবাদিকদের বিচার হয় না। দ্বিতীয়ত, সাংবাদিকদের ক্যারেক্টারও কিন্তু বদলে গেছে। আগে আমাদের ইউনিয়ন যখন অবিভক্ত ছিল,
কোনো সরকার, মালিক, কেউ সাংবাদিক ইউনিয়নের মনোভাব না জেনে কোনো ব্যবস্থা নিতে পারতো না। এখন ধরেন ইকবাল ভাই অবজারভারে ছিলেন, আমিও অবজারভারে তাই নেতা হিসেবে পেয়েছি। হামিদুল্লাহ চৌধুরী ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার, সারা বিশ্বে ঘুরে সে দেশের স্বাধীনতার বিরোধিতা করছে। অবজারভার কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল। এখন কি মালিক দিতে পারবেন একটা? দ্বিতীয় দেখেন, আমি ডেইলি স্টারে গেলাম, 8 বছর কাজ করেছি, মালিক ছিল লতিফুর রহমান। ডেইলি স্টারের কোনো ফাংশনে পর্যন্ত সে আসে নাই, আমি তার চেহারা দেখিনি কোনোদিন, এমনি বাইরের থেকে চিনি। এস এম আলী এডিটর ছিল, তিনিই ছিল আমাদের শেষ। আপনি বলেন তো লতিফুর রহমান একটা পাবেন? সবচাইতে ওয়ার্স্ট বিতর্কিত লোক, টেলিগ্রাফে গেছিলাম, মৌলানা মান্নান ছিল ওটার মালিক, তাকে রাজাকার, খুনি এটা বলা হতো। হোসেন মোহাম্মদ এরশাদের সময় ওই বিল্ডিং মোজাফফর হোসেনের পয়সায় করছে, এই কারণে বিল্ডিং নিতে চাইছে। তার বিরুদ্ধে নিউজ আসতো, ইনক্লাবের ফার্স্ট পেজে এক কলাম তাকে রাজাকার, খুনি করে নিউজ দিত, আর এক কলাম তার পক্ষে স্টেটমেন্ট ছাপতো। পারবেন আরেকটা মালিক দিতে? ব্যক্তি কিন্তু ব্যাপার না এখানে। আর এখন মালিক পলিসি নিয়ন্ত্রণ করে, মালিক চাকরি দেয়, মালিক প্রমোশন দেয়, মালিক চাকরি খায়। সাংবাদিকতাটা কোথায়? এখন যদি বলেন সংবাদপত্রের স্বাধীনতা চাই, তাহলে মিডিয়া যতগুলো আছে ওই ব্যক্তি মালিকদের স্বাধীনতা হবে। আগে তো সাংবাদিকদের মতো, বিশেষ করে আমি বলবো, আগে ইউনিয়ন যখন এক ছিল, ইউনিয়নের নেতাদেরকে বকাবাজি করতো। এখন ইউনিয়ন ভাঙার পরে তো প্রফেশন ছিল, সাংবাদিকতা ছিল এই সমাজের একটা প্রেশার গ্রুপ, অন্যায়ের বিরুদ্ধে প্রেশার গ্রুপ। এও তো দেখেছি, বঙ্গবন্ধু বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, জিয়াউর রহমান বলেন, এই যে ইকবাল ভাই, আমাদের কিছু প্রফেশনাল লোক ছিল, তারা কোনো রাজনৈতিক দেশের জাতীয় সমস্যা হলে তারা মিডিয়া মধ্যস্থতা করত। এবং আমি তো জানি বঙ্গবন্ধুর থেকে শুরু করে সব নেতা প্রেস ক্লাবে আসতো সাংবাদিকদের কাছে বুদ্ধি নিতে। এখন আমি বলি আর কি, যে বিএনপি অফিস ধারে দিলে আর আওয়ামী লীগ অফিস ধারে দিলে মহল্লার সাংবাদিক বেরো বেশি, পাত্তা দিবে কে? এই জন্য বলছি যে একটা দিক হচ্ছে সাংবাদিক হচ্ছে মাছ, অর্থাৎ মাছের শত্রু সব জীব, সাংবাদিক শত্রু সব জীব। এটা মেনে নিয়ে আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ যদি না হতে পারি, তাহলে এই সমস্যার থেকে আমরা মুক্তি পাবো না। ঐক্যবদ্ধের সময় তো সাংবাদিক মারা গেছে, বড় বড় নেতা মার খাইছে, হ্যাঁ, তবুও তো অন্তত দুঃখ প্রকাশ করতে শুনেছি। হ্যাঁ, মিলন ভাই মারা ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল, জাহিদ ভাই ছিল, এরা মার খাইছে, ইকবাল ভাইও মার খাইছে, দুঃখ প্রকাশ করতে দেখছি। এখন তো সেটাও নেই, পাত্তাও নেই সাংবাদিক। এই জন্যই বলছি, সব সমাজের যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা নেগেটিভ পরিবর্তন, এর থেকে আমরা আলাদা না, আমাদের আসছে। এই জন্যে আমরা বলছি যে সংবাদ ইচ্ছে করলেই, আপনি যখন ফিল্ডে যান, আপনি যখন রিপোর্ট এসে করেন, তখন কিন্তু আপনার পলিসি দেখে করেন। আপনার সাহস নাই সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা করার, আমার চাকরি চলে যাবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের এইটা। এবং প্রতিষ্ঠান আপনি চিন্তা করেন, এই যে ইন্টারনেট বন্ধ, সবগুলো প্রতিষ্ঠানের বন্ধ হয়েছিল, লাইভ করছে না সবাই, 2-4টে প্রতিষ্ঠান লাইভ করছে না, তারা ইন্টারনেট পাইলে কোথায়? কারণ তারা সরকারের ডাইরেক্টলি সাপোর্টার। এই জন্য ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, সারা বিশ্ব থেকে কাট অফ হয়ে গেছে, কিন্তু মিডিয়ার 2-3টা মিডিয়ার কিন্তু আপনার ইন্টারনেট কাট অফ হয়নি, তাদের কিন্তু সাপ্লাই দিছে, তারা নিউজ করেছে। তো সুতরাং আমাদের অস্তিত্ব আমরা নষ্ট করেছি। এখন মালিক লয়াল টু দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, এখন গভর্নমেন্ট চেঞ্জ হইলে তাদের চরিত্র কি দাঁড়াবে জানি না। শিক্ষক বলেন, প্রফেশন, সবগুলো প্রফেশন পলিটিক্যালি, আমার মনে হয় এত পলিটিক্যালি এই দেশ শাসন করাও মুশকিল, যেই আসুক। কারণ 80% লোক রাজনীতি, রিক্সায় ওঠেন, রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে যে ভাই দেশের খবর কি, এই দেশ চালাবে কি? বলেন, এই দেশে ধরেন আপনাকে সরকার প্রধান করা হলো, আপনাকে একটা ছোট্ট আইটেম দেই, সারা বাংলাদেশে পুলিশ এবং সরকারি দলের কর্মীরা চাঁদাবাজি করে, এটা বন্ধ করার ক্ষমতা আপনার নাই, পারবেন না।
দেশ ঠিক হবে কি করে? অর্থাৎ সমাজের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা প্রফেশনে যে অবক্ষয় হয়েছে, এখান থেকে আগে তো আমরা তো পাকিস্তান আমলের লোক, গায়ে শার্ট পরতো না, গেঞ্জি ঘাড়ে রাখতো, গেঞ্জিটা ছিঁড়ে যাবে তাড়াতাড়ি, পায়ের স্যান্ডেল অল্প দামের হাতে নিয়ে চলতো, পায়ে দিলে ক্ষয় হয়ে যাবে। কিন্তু মানুষের মধ্যে তো এত অশান্তি দেখিনি। অশান্তির অনেকগুলো কারণ আছে। আপনার যদি 5% লোকের সাথে অর্ধেক সম্পদ চলে যায়, গরিব হতে কে চায়? 3 বেলা খাওয়া তো সবাই চায়, বেসিক নিডস যেটা থাকে। আপনার নিচের 5% লোকের হাতে স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর জরিপ, মৌখিক না, 0.31%। এখন ছাত্ররা যে আন্দোলন করলো কোঠা সংস্কার, এটার নাম বদলায় দিল হুমায়ুন কবির ভাই ঠিকই বৈষম্য। কারণ সে তো 31%, 5% নিচে 5% নিচে আসতে চায় না। ওই 5% অংশীদার হয়ে না খায় থাকতে চায় না সে। দেশ উন্নত হয়েছে, স্মার্ট বাংলাদেশে যাবো আর আমি না খায় থাকবো। আর একজন এখন দেশ থেকে কি হবে? ধরেন এই দেশে কথার কথা সরকার বদলে গেলে, এমন সরকার এলো যে সব ধনী লোকের পানিশমেন্ট দিবে, কি দিবে? চলে যাবে 5 স্টার হোটেলে সারা জীবন কাটাবে, ফ্যামিলি, সমস্যা নেই। আমরা স্বাধীনতার গণতন্ত্র ছিল, এখন সারা বিশ্ব ধরে প্রশ্ন তোলে এদের বাংলাদেশে গণতন্ত্র নেই। এখন যত স্বৈরাচারী সরকার আপনার বিরোধী দলকে দমন করতে প্রথম ইন্টারনেট ব্যবহার করে। আমাদের দেশে তো ইন্টারনেট বন্ধ হয়েছে। আমি উদাহরণ দিলাম, নাম বললাম না। আপনি সাংবাদিক, মাঠের সাংবাদিক, 3টা চ্যানেল ইন্টারনেট ব্যবহার করছে, তো কেমনে করলো বলেন আমাকে। এগুলো খতিয়ে দেখতে হবে তো, এগুলো বুঝতে হবে তো। এই জন্যেই এই যে বৈষম্য, দুর্নীতি, আপনি 22 পরিবারের কথা কইছেন, এখন 8টা পরিবার ব্যবসায়ী হাউস আছে যারা মন্ত্রী বদলা ফেলায়। এই সরকারের মন্ত্রী বদলা ফেলছে, মন্ত্রীর মিটিংয়ে, ফর্মাল মিটিংয়ে মন্ত্রীকে ধমকায়, মন্ত্রী নিয়োগ করে, মন্ত্রী বদলায় ফেলায়, সেক্রেটারি প্রমোশন দেয়, সেক্রেটারি বদলায়, ট্রান্সফার করে নেয় তার সুবিধা মতো। 6টা বিজনেস হাউস এক হলে এই দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। এই সরকারের কিচ্ছু করার নেই। ধরতে পারে বাম্পার ফলন হয় চালের বাজারে দাম বেশি। আমার কথা যেটা ঘাটতি আছে বাদ দেন। এই যে পেঁয়াজ নিয়ে কেলেঙ্কারি, আপনার কৃষি অধিদপ্তরের হিসাব আমাদের 2 লাখ টন বেশি পেঁয়াজ আছে, অথচ সব সময় ভারত যদি ঘোষণা দেয় আমরা এক্সপোর্ট করব না, সাথে সাথে এখানে কেজি প্রতি 10-20 টাকা বেড়ে যায়। সমস্যাটা কোথায়? অর্থাৎ সমাজটা কিন্তু বন্ড ভেঙে গেছে, যার যার মতো আত্মকেন্দ্রিক, যার যার মতো আখের গোছানো, এরকম হয়ে গেছে। নৈতিক অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এটাকে গুছানো আমরা তো আর বিপ্লব করতে পারবো না, সমাজতান্ত্রিক বিপ্লব করতে পারবো না, ইসলামিক বিপ্লবও করতে পারবো না। কিন্তু এই সমাজ যেমন 53 বছরে ধ্বংস হয়েছে, অর্থাৎ মানুষের যে চেঞ্জ হয়েছে, পরিবর্তন, এই 53 বছরে যদি সরকার আন্তরিক হয়, যেই আসুক, রাষ্ট্র তো চালাবে রাজনীতিবিদ, তারা যদি সৎ হয়, সুশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি সক্রিয়ভাবে কাজ করতে দেয়, তাহলেও 53 বছর লাগবে। আমরা হুমায়ুন কবির আপনার কাছে যেতে চাই। নৈতিক অবক্ষয়ের কথা বলছিলেন এম এ আজিজ, একই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে এমন কথা এসেছে। আমরা একটু গঠনমূলক আলোচনায় আপনার কাছ থেকে শুনতে চাই। না, যেটা হচ্ছে, ধরেন একটা আমি গণতান্ত্রিক সমাজ, কারণ আমরা মুক্তিযুদ্ধের, আমাদের যদি বলেন যে ড্রিমস ছিল একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক অধিকার ছিল না বলেই তো আমরা মুক্তিযুদ্ধে গেছি, এবং মানে সেটার আমাদের জন্মসূত্রের সাথে সম্পৃক্ত, এবং একইভাবে বৈষম্য বিরোধী। কিন্তু 2 ইকোনমি থিওরির ভিত্তিতে তো পাকিস্তানের 2 অর্থনীতির ভিত্তিতে তো 6 দফা তৈরি হয়েছিল, এবং তারই পথ ধরে কিন্তু মুক্তিযুদ্ধ। তো কাজেই এই দুটো জিনিস কিন্তু আমাদের মৌলিক জিনিস মনে রাখতে হবে, এবং এই দুটো জিনিসকে যদি আপনি রক্ষা করতে হয়, বা আপনার এই যে আমরা যে স্বাধীনতার স্পৃহা বা স্বাধীনতার চেতনা বলি, এখন এটা যদি আপনার রক্ষা করতে হয়, তাহলে কিন্তু 2-3টা জিনিস আপনার লাগবে। একটা হচ্ছে যে মূল্যবোধ, এই যত আজিজ ভাই যেটা বললেন, মূল্যবোধটা, গণতান্ত্রিক মূল্যবোধটাকে আপনার সম্মান করতে হবে। মূল্যবোধ যদি না থাকে, আমি যদি ভালো মন্দের তফাৎটাই না করতে পারি, আমি যদি আপনার সাথে আমার সম্পর্কের নির্ণায়ক কি হবে
শিষ্টাচার থাকবে কি থাকবে না এটাই যদি আমি না করতে পারি, আমি যদি আপনার মত ভিন্ন হতে পারে তাকে আমার সম্মান করতে হবে, এইটুকু ধৈর্য যদি আমার না থাকে তাহলে তো গণতান্ত্রিক চর্চা হবে না। কাজে গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালাতে গেলে সকলের সমান অধিকার থাকবে, ভিন্ন মত থাকবে, ভিন্ন মতের ভিত্তিতে সহমত কিভাবে তৈরি করা যায় সেই প্রক্রিয়ার সেই চেষ্টা বা সেই মূল্যবোধটা আমাদের থাকতে হবে। এটা কিন্তু প্রধান বিষয়। এটা না থাকলে আপনি গণতান্ত্রিক চর্চা কথা বলে কোনো লাভ হবে না, গায়ের জোরে গণতান্ত্রিক প্রক্রিয়া হয় না। দ্বিতীয় যে জায়গা আছে, আপনার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। ব্যক্তির চাইতে প্রতিষ্ঠান বড়। এই যে গতকাল না গত পরশু আপনারা দেখছেন, গত পরশু দিনে প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দিলেন এবং তিনি আজকে বক্তৃতায় বলেছেন কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তার অর্থটা কি? উনি ইচ্ছা করলে গায়ের জোরে কিন্তু উনি পারতেন, ফেল করতেন, হয়তো যেরকম প্রেডিকশন আছে হয়তো ফেল করে দিতেন, কিন্তু উনি এই কাজটা করলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হইতো। কীরকম? উনি ফেল করা মানেটা কি? যিনি আসবেন তিনি ইতিমধ্যেই কিন্তু আমরা তাকে খানিকটা জানি এবং তার ঘনিষ্ঠ লোকজন যে সমস্ত ডকুমেন্ট ইতিমধ্যে বের করছেন, যে ভবিষ্যৎ রূপরেখা দিচ্ছেন, এটা ডার্ক রূপরেখা বলা যায়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে দুইটা বেসিক ভিত্তিতে গত 200-250 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ হিসাবে টিকে আছে বা যাই তাদের সমৃদ্ধির একটা সূত্র। একটা হচ্ছে যে ব্যালেন্স অফ পাওয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যালেন্সটা তারা রক্ষা করে। চেকস অ্যান্ড ব্যালেন্স আরেকটা। এখন এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা যদি আপনি নষ্ট করে ফেলেন, প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী কিন্তু 1 পয়সা খরচ করার ক্ষমতা তার নয়। কংগ্রেস যদি পয়সা না দেয় উনি কিচ্ছু করতে পারেন না। তো কাজেই এখন এই যে নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী দাওয়াত করেছে স্পিকারের দাওয়াতে উনি কিন্তু আসছেন। এখন কি প্রেসিডেন্ট বাইডেন তো ইচ্ছা করলে ওনাকে আটকে দিতে পারতেন, কিন্তু পারেন না, কারণ মার্কিন কংগ্রেসের স্পিকার ওনাকে দাওয়াত করেছে, প্রেসিডেন্টকেও সেটা সম্মান করতে হবে, যদিও প্রেসিডেন্ট তাকে পছন্দ করেন না। এটা আমরা তো জানি সাম্প্রতিক ইতিহাসে। তো এই যে ক্ষমতার বিভাজন, এটাকে আপনার সম্মান করতে হবে এবং সেটা থাকার ফলে আরেকটা মৌলিক জায়গা সমৃদ্ধ হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। আপনি জনগণের কাছে যে আপনার দায়বদ্ধতা একটা আছে, সেটা তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে হয়। তো কাজেই আপনি প্রতিষ্ঠানগুলো যদি থাকে তাহলে আপনার এই জনগণের প্রতি দায়বদ্ধতা, যেটা গণতন্ত্রের মৌলিক বিষয়, এবং জনগণের মতের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করা, সেটা আরেকটা দিক, এবং এই সরকারের স্বচ্ছতা জবাবদিহিতাটা থাকে। আর তৃতীয় যেটা হচ্ছে প্র্যাকটিস লাগবে আপনার। এই যে ধরেন এখন যেটা বলছেন, বাংলাদেশে ভায়োলেন্সটা দেখেন আপনি কীরকম, এবারের মতো সহিংসতা আমরা দেখিনি কখনো। এখন যদি বলেন যে হ্যাঁ এটা কেন হলো, নিশ্চয়ই এটার পর্যালোচনা হবে এবং আমি চাই, আমার ধারণা যে বস্তুনিষ্ঠভাবে এটা হোক, কেন হলো, এটা শুধুমাত্র দৃশ্যমান জিনিস দেখা নয়, কেন মানুষ ভায়োলেন্সে যাচ্ছে এটা কি আমরা কখনো চিন্তা করে দেখি? এর কি কোনো পারিপার্শ্বিক অবস্থা তৈরি হচ্ছে? তারা কি শিখছে এটা কারো কাছ থেকে? তারা শিখে এটাকে আবার প্রয়োগ করছে? তো এই যে সামাজিক প্রক্রিয়াটা এইভাবে আপনি মানে সহিংস প্রবণ হয়ে উঠছে, এবং সেটা আপনি রাজনীতি কেন, আপনি ব্যক্তিগত দেখেন তো, এই খুন খারাপির অবস্থাগুলো দেখেন, এমন সব ঘটনা আমরা দেখি যেগুলো আগে কোনদিন আমরা দেখিও নাই, চিন্তাও করিনি। তো কাজে সমাজ ক্রমশ যে এই হিংস্রতা প্রবণ হয়ে যাচ্ছে এবং এই হিংসার মাধ্যমে বা সহিংসতার মধ্য দিয়েই তারা একটা ভাষা পাচ্ছে, এই জায়গাটা তো কিন্তু আমাদের, এবং এটা কিন্তু প্র্যাকটিস, যারা সমাজপতি, যারা নীতি নির্ধারক, তাদেরকে এটা নির্ধারণ করতে হবে, এবং তারা যদি সেখানে সহনশীলতা না দেখাতে পারেন তাহলে কিন্তু সেখানে সমস্যা তৈরি হবে। এবং এই জায়গাটাতে আপনার সূত্র হচ্ছে, পলিটিক্স হচ্ছে মাস্টার আর্ট, অ্যারিস্টটল বলেছিলেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে শিখেছি সেই বিশ্ববিদ্যালয় জীবনে। মাস্টার আর্টে এই জায়গাটা যদি আপনার ঠিক না থাকে, এর সংক্রমণ সমস্ত সমাজের প্রতিষ্ঠানগুলোতে যাবে, যেটা যেভাবে বলছিলেন যে আপনি ব্যক্তি থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাজনীতি, সব জায়গা কন্টামিনেট হবে। এবং এই কন্টামিনেশনের ফলগুলো কি হয় তার একটা মানে একটা নোংরা চেহারা আমরা সাম্প্রতিককালে দেখলাম। একটা অরাজনৈতিক একটা বিষয় গড়াতে গড়াতে এমন একটা জায়গায় গেল যেখানে এতগুলো প্রাণ গেল, এত ধ্বংসযজ্ঞ হলো, যেটা একটু আগে বলা হলো। এখন এটা আপনি শাস্তি দিতে পারবেন লোকজনকে, কিন্তু শাস্তি দিয়ে কি আপনি এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন? কারণ মূল্যবোধ যতক্ষণ না বদলাবে ততক্ষণ পর্যন্ত তো মানুষের ভাবনাটা, কিছু লোকের শাস্তি দেবে, সবাইকে কেন শাস্তি দেবেন আপনি? কাজেই আমি মনে করি সামষ্টিক জায়গায় এই ঘটনাটা আমাদের জন্য একটা শিক্ষার
কারণও হতে পারে, বা শিক্ষার সুযোগ আমাদেরকে দিতে পারে যে সমাজে কেন এগুলো ঘটছে, এগুলোতে আমরা কিছু যারা সমাজের অগ্রসর শক্তি বা অগ্রসর মানুষ তাদের কোনো ভূমিকা পালন করা আছে কিনা। এখানে গিয়ে আমরা ধরেন একটা ন্যারেটিভ, নিজে একটা ন্যারেটিভ তৈরি করে এর মধ্যেই ঘুরতে থাকবো, নাকি আরেকটা অল্টারনেটিভ আছে বা ভিন্ন চিন্তা আছে, সেটাও আমরা চিন্তা করে দেখব। এটাও কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে। খালি যদি আমরা আমাদের বক্তব্যের মধ্যেই আমরা ঘুরতে থাকি, তাহলে কিন্তু আপনি কিন্তু এই আবর্তের মধ্যেই ক্রমাগত ঘুরতে থাকবেন। এবং বাংলাদেশে আমরা কিন্তু সেই আপনি যে সংস্কৃতির বললেন, এই রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু তৈরি হয়েছে। ফলে গণতন্ত্রের চর্চা যদি বলেন, সেটা আপনি এইদিকেও দেখবেন না, ওইদিকেও দেখবেন না, কোনো দিকে দেখবেন না। তো কাজে ওই মাস্টার আর্ট থেকে জিনিসটা শুরু করতে হবে। এবং এই ঘটনাটা আমার ধারণা যদি সচেতন করে যারা এগুলো নিয়ন্ত্রণ করেন বা যারা আমাদেরকে নেতৃত্ব দেন, তাহলে আমি মনে করব যে এটা সম্ভব। আমি আপনাকে একটু আগে বলছিলাম, নেপালে 10 বছর মাওয়িস্ট ইনসার্জেন্সি হয়েছে, 13,000 লোক মারা গেছে। আমি নিজে সেই সময়তে থেকেছি নেপালে, আমি দেখেছি। রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে যুদ্ধ আর করবো না, আমরা শান্তিপূর্ণ পরিবেশে ফেরত আসব। এবং সেই পরিবেশ রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা এসছেন। আসার পরে 2006 থেকে আজকে পর্যন্ত আপনি দেখতে পারেন, মাওয়িস্ট যে নেতা ছিলেন প্রচণ্ড, তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন নির্বাচিত হয়ে, এবং এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং যারা বিপক্ষে ছিল তারাও কিন্তু তার সাথেই কাজ করছে। এবং এই গত 1 সপ্তাহ পর্যন্ত তিনি কিন্তু নেপালের প্রধানমন্ত্রী ছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী। তো কাজেই এই যে জিনিসগুলো যে মানে ভালো জিনিস করা যায়, তার দৃষ্টান্ত তো আমাদের আশপাশেও আছে। তো কাজেই সেটা সিদ্ধান্ত নিতে হবে। যদি সেই পর্যায়ে সিদ্ধান্ত হয়, তাহলে আপনি দেখবেন যে অবস্থার পরিবর্তন সম্ভব। জি। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, নিত্য পণ্যের ঊর্ধ্বগতি এবং পণ্য পরিবহন অত্যাধিক ভাড়া বাজারে ব্যাপক প্রভাব পড়েছে, অনেক সমালোচনা হচ্ছে। আসলে প্রভাবটা কত গভীরে? দেখুন, যখন বাজারে প্রচুর জিনিসপত্র থাকে কিন্তু ক্রেতা যখন কম থাকে, তখন জিনিসপত্রের দাম কমার কথা। তা আমি তো সবজির বাজারে গিয়ে দেখলাম যে সবজির দাম বাড়ছে, অনেক বেড়ে গেছে। তার মানে আমার কৃষক যে প্রডিউসার, সে এটার দাম পাচ্ছে না। যে ব্যবসায়ী আছে তারা পাচ্ছে, মাঝে কিছু মধ্যস্বত্বভোগী যারা আছে এরা এর সুবিধাটুকু লুটে নিয়ে যাচ্ছে। এবং আজকে এই যে একটু আগেই বলা হলো যে আমাদের এবছর ধানের উৎপাদন খুবই ভালো হয়েছে, তারপর বাজারে চালের দাম তো চড়ে গেছে। এখন তো এখন তো আপনার মোটা চাল 52 থেকে 54-55 টাকা বিক্রি হচ্ছে এই কিছুদিনের মধ্যেই, হয়তো সম্ভব। তো এটা তো সাধারণ মানুষ যারা, সাধারণ ভোক্তা যারা, তাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, আমাদের আন্দোলন, ছাত্র বন্ধুরা আন্দোলন করেছে, আন্দোলনে একটা মাত্রা থাকা দরকার। এই যে আন্দোলন করে শাটডাউন হয়ে গেল, শাটডাউনের পরে কারফিউ হয়ে গেল, এই যে অবস্থা, একটা সাধারণ রিক্সাওয়ালা, একটা দিনমজুর, তার অবস্থাটা কোথায় দাঁড়ালো? তার তো আয় বন্ধ হয়ে গেছে। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেখলাম যে কিছু খাবার টাবার বিতরণ করছে। এর ছাড়া সাধারণ মানুষ, পাবলিক, বড় বড় ব্যবসায়ী যারা আছে, তাদেরকে তো দেখছি না যে যারা এই সাধারণ গরিব মানুষ যারা আছে তাদেরকে সাহায্য সহায়তা করতে, সেটা তো করছে না। কষ্ট সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, তাদের কষ্ট। এই যে আমরা গার্মেন্টস সেক্টরে বলা হচ্ছে যে প্রতিদিন গার্মেন্টস সেক্টরে প্রায় 1,600 কোটি টাকার ক্ষতি হচ্ছে। তো এটা তো অ্যাকচুয়াল একটা ক্ষতি, একটা হিসেব দেওয়া হয়েছে যে দেশের বাইরে আমাদের যে ভাবমূর্তি ক্ষতি হয়েছে, এবং দেশের বাইরে থেকে যে অর্ডার আসছে, সে অর্ডারটা যে ক্যারি আউট করা যাচ্ছে না, তাতে যে একটা ক্ষতি হয়েছে, এই ক্ষতি তো অনেক বেশি। কাজে এইগুলো তো আমাদেরকে হিসেব নিতে হবে। এখন যদি আন্দোলনের মধ্যে একটা কনসেনসাসও থাকা দরকার আমাদের সবগুলো রাজনৈতিক দলের মধ্যে, যে আন্দোলন করে আমি কি রেল লাইন তুলে ফেলবো, আমি কি এই বড় বড় স্থাপনা যেগুলো আছে এগুলোকে আগুন ধরিয়ে দেব। এটা স্টেট প্রপার্টি এবং ব্যক্তিগত প্রপার্টি যেটাই হোক,
সেটা তো অনেক বড় ক্ষতি, দেশের ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি। আলটিমেটলি এটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কাজে এখানে একটা কনসেনসাস থাকা দরকার যে অন্তত প্রপার্টি ধ্বংস করা, এই দেশের এই যে সর্বনাশ করা, এটা যাতে না করি। এখন এই যে এখন আমি সাধারণ মোটা দাগে প্রথমে আপনাকে বললাম যে অর্থনীতির যে মোটা দাগে একটা ক্ষতি হয়েছে সেটা প্রায় 1 লক্ষ কোটি টাকা, কিংবা এখন যেই ধ্বংসযজ্ঞ যেগুলো হয়েছে এগুলো যদি যোগ করেন তো 1 লক্ষ কোটি টাকাও ছাড়িয়ে যাবে। কিন্তু সাধারণভাবে আমাদের বিশেষ কি হচ্ছে দেখেন, এই যখন আন্দোলনটা হলো, শাটডাউন হলো, কারফিউ হলো, গ্রামে গ্রামে এখন ছোট ছোট দুগ্ধ খামার গড়ে উঠেছে। এই দুধটা বিক্রি হয় শহরে, কাছের যে শহরগুলো সেখানে, বেশিরভাগ মিষ্টির দোকানে। মিষ্টি তো মানুষ কেনে না, মানুষ তো বেরো হতে পারে না, তাই কয়েকদিন ধরে দুধ বিক্রি করা যাচ্ছে না, দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সবজিগুলো মাঠের সবজি শহর পর্যন্ত এসে পৌঁছতে পারতেছে না, সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এবার আম বাগানে নষ্ট হয়েছে, আড়তদারের ক্ষেত্রে নষ্ট হয়েছে, এবং ছোট ছোট দোকান যারা আম বিক্রি করে, সাধারণ কনজিউমারের কাছে যারা বিক্রি করে, ওখানে আম পচে যাচ্ছে। আপনার শুধু কৃষির এই ক্ষেত্রে না, এবং আপনি এই যে সামনে আমাদের আমনের মৌসুম, এখন বীজতলা প্রিপারেশন ইত্যাদি হচ্ছে, অগাস্ট থেকে আমার শুরু হয়ে যাবে, আমন রোপণ শুরু হয়ে যাবে। এখন তো ফার্টিলাইজার, এই যে ফার্টিলাইজার নিয়ে যে যাতায়াত, এটা বিঘ্নিত হয়েছে। এমনিতে কিন্তু এখন ফার্টিলাইজারের সংকট আছে, ডলারের অভাবে বিদেশ থেকে ফার্টিলাইজার কেনা যাচ্ছে না, ক্রয় করা যাচ্ছে না, এবং আমাদের গ্যাসের অভাবে দেশে যেই প্রোডাকশন সেন্টারগুলো আছে সেখানে প্রোডাকশন হচ্ছে না। এমন একটা ক্রাইসিসের সময়ে আমার যদি ফার্টিলাইজার চলাচলটা বিঘ্নিত হয়, তাহলে তো আমার সামনের সিজনটা নষ্ট হবে, আমন সিজনটা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই চারদিক থেকে এখানে একটা ক্ষতি। কাজেই আমাদের যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, বা অন্যান্য দল যারা করেন, তাদের মধ্যে একটা কনসেন্সাস থাকা দরকার যে অর্থনীতি কতটুকু পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত করব আন্দোলন করে। বর্তমান সরকার, আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক সরকার, এই নিয়ে এর সংজ্ঞা নিয়ে হয়তো অনেক কথা থাকতে পারে, অনেক বিতর্ক হতে পারে, কিন্তু মোটা দাগে একটা গণতান্ত্রিক সরকার, এবং সেখানে দাবি পেশ করা যাবে, আন্দোলন করা যাবে, কিন্তু কতটুকু করা যাবে, কতটুকু জ্বালাও পর্যন্ত আমরা যাব কিনা, এই জায়গায় আমাদের সাধারণভাবে দেশবাসীর এবং রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের মধ্যে একটা কনসেনসাস থাকা দরকার। এবং আমাদের পড়াশোনার যে পড়াশোনার পরিবেশটাকে যদি আমরা সবচেয়ে বেশি মর্যাদার চোখে না দেখি, এবং যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে আমরা যদি সমস্যার সমাধান খুঁজে না দিয়ে এটাকে জিয়ে রাখি এবং এটাকে দীর্ঘ সময় ধরে এটাকে লালন করি, এটা যে কত বেশি ক্ষতি বয়ে আনতে পারে সাম্প্রতিককালে আমরা এটা দেখছি। কাজে এ ব্যাপারে আমাদের খুবই সচেতন হওয়া উচিত। ইকবাল সোবহান চৌধুরী, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। রাজনৈতিক একটা বক্তব্য ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ওবায়দুল কাদের গতকালই বলেছেন, পরিস্থিতি আরও খারাপ করতে নাশকতাকারীরা এখনও ঘাপটি মেরে বসে আছে, আড়াল থেকে আক্রমণের আরও প্রস্তুতি নিচ্ছে। এই বক্তব্য কতটা আতঙ্কের? দেখুন, সরকারে থাকলে পরে আপনাকে সতর্ক অবশ্যই থাকতে হবে, কারণ স্বাভাবিকভাবে সরকারের বিরোধী শক্তি তারা বিভিন্নভাবে কৌশল নিতে পারে, আঘাত আনতে পারে। সরকারকেই ব্যবস্থা নিতে হবে কিভাবে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। একটি কথা, সরকার যারা পরিচালনা করেন তাদেরকে বুঝতে হবে, মানুষের মনে যদি কোনো ক্ষোভ সৃষ্টি হয়, সেই ক্ষোভ নিরসন যদি আপনি করার ব্যবস্থা না নেন, একটি পর্যায়ে কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ অনেক সময় কিন্তু বড় ধরনের একটা সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তার পরিণতি আমরা এই গত কয়েকদিন দেখলাম।
দেখুন, আপনার আজকে মানুষের মধ্যে আমাদের হুমায়ুন কবির সাহেব বলছিলেন যে পাকিস্তান থেকে বাংলাদেশের যে আমাদের আন্দোলন, জাতির জনক বঙ্গবন্ধু যখন আন্দোলনটি করলেন, কিসের ভিত্তিতে করলেন? একটি হলো আমরা গণতন্ত্রহীন ছিলাম, আমরা গণতন্ত্র চাই। একটি ছিল আমরা বৈষম্যের শিকার, আমরা বৈষম্যের অবসান চাই। এবং তার পরিপ্রেক্ষিতে একটি যুদ্ধ হলো, যুদ্ধে আমরা বিজয়ী হলাম, আমরা দেশ স্বাধীন করলাম। আজকে প্রশ্ন হলো যে দেখুন, 90-তে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, তখন 3টি জোট তারা একটি ঘোষণা দিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল যে দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে পুরো রাজনীতি দুর্বৃত্তায়নে হয়ে গেছে। ব্যবসা ক্ষেত্রে সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেটরা নিয়ন্ত্রণ করছে। আজিজ বলল যে আমাদের মিডিয়া, সে মিডিয়া আজকে আমরা যখন শুরু করেছিলাম সেই মিডিয়ার যে চেহারা ছিল, আজকে সেই মিডিয়ার চেহারা কোথায়? আমরা রাজনৈতিকভাবে সাংবাদিকরা বিভক্ত হয়ে গেছি এবং মালিকরা এখানে কালো টাকার অনুপ্রবেশের কারণের জন্য মালিকরা আজকে নিয়ন্ত্রণ করছে মিডিয়া। এবং ব্যবসায়ীদের মধ্যে ভালো ব্যবসায়ী যেমনি আছেন, তেমনিভাবে মুষ্টিমেয় কয়েকজন সিন্ডিকেট তৈরি করে পুরো ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে তারা নিয়ন্ত্রণ করছেন। এবং দেখুন, এই আন্দোলন শুরু হওয়ার আগে আমরা দেখলাম মিডিয়াতে আপনার দুর্নীতি বিরোধী যে অভিযান, বড় বড়দেরকে ধরা হচ্ছে। আজকে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেখুন, দুর্নীতি সে নিউজ আমরাও দিচ্ছি না, এবং দুর্নীতিবাজরা মনে করতে পারে বলে যে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা বেঁচে গেলাম। আজকে আমাদের অধ্যাপক সাহেব আছেন, দেখুন বৈষম্য কিভাবে, ছাত্রদের বৈষম্যের কারণের জন্য আজকে তারা আন্দোলনে নেমেছিল, অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেটা পরিপ্রেক্ষিতে দেখুন একটা পর্যায়ে তারা বড় বড় প্রসেশন করতে পারে, সমাবেশ করতে পারে, কিন্তু ছাত্ররা তো কমপ্লিট শাটডাউন করার কথা না। তুমি কমপ্লিট শাটডাউন কিভাবে দিলা? তোমার অধিকার প্রতিষ্ঠা করার জন্যে আজকে সারা দেশের একটা রিক্সা চলতে পারবে না, ছোট দোকানদার দোকান খুলতে পারবে না, বাসওয়ালা বাস চালাতে পারবে না, জনগণ ঘুরতে পারবে না। এটাও তো একটা আন্দোলন, ওই যে বলা হয়েছে যে আন্দোলন কোন পর্যায়ে নেবে সেটা বিবেচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে আন্দোলন করছেন, এখন পর্যন্ত কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু পূরণ করা এখন পর্যন্ত হয়নি। আমরা বলছি ছাত্রদেরকে ক্লাসে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে বিশ্ববিদ্যালয় খুলবে না, তাহলে ছাত্ররা কিভাবে যাবে ক্লাসে? তাই নজর দিতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে একটি ব্যালেন্স তৈরি যদি না করেন, সরকার থাকবে, বিরোধী দল থাকবে, সরকারের আচরণও এমনভাবে থাকতে হবে এবং বিরোধী দলের আচরণও এমনভাবে থাকতে হবে যেটা যাকে বলে গণতান্ত্রিক মূল্যবোধ। আজকে সেই মূল্যবোধ যদি আমরা না আনতে পারি এবং মানুষের ক্ষোভের যে কারণগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে। সরকারকেও সহনশীল হতে হবে অন্যের মতের প্রতি এবং সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। বিরোধী দলকেও বুঝতে হবে যে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। কারণ আরেকটা কথা আমি বলতে চাই, আজকে বিভিন্ন যে পদে পদে যে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, যেমন মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ আজকে নাবিশ্বাস, আজকে নিয়ন্ত্রণ করছে, যেটা আজিজ বলেছে যে নিয়ন্ত্রণ করছে কিছু সিন্ডিকেট বা ইত্যাদি ইত্যাদি। রাজনীতিতেও তেমনিভাবে আজকে কালো টাকা তারা নিয়ন্ত্রণ করছে রাজনীতি। ইভেন আজকে আমাদের সরকারি দলের যারা কিছু কিছু বক্তব্য পার্লামেন্টে দাঁড়িয়ে তারা বলেছেন যে এই পার্লামেন্টে এমপি কতজন রাজনীতিবিদ আর কতজন ব্যবসায়ী বা কালো টাকার মালিক, এগুলো যদি আপনি না বন্ধ করতে পারেন। এবং আমি মনে করি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সমস্যা ফেস করতে পারেন। আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী এই অনুধাবনগুলো করবেন
তার নিজের দল সম্পর্কে অনুধাবন করবেন, দেশের সম্পর্কে অনুধাবন করবেন। যে দুর্নীতি বিরোধী অভিযান চলছে সেই অভিযান তাকে চালাতে হবে। যে মূল্যস্ফীতি হয়েছে সেই মূল্যস্ফীতি সহনীয় করতে হবে। সাধারণ মানুষ কিন্তু আজকে ভুক্তভোগী হচ্ছে। আবার সাথে সাথে দৃঢ়তার সাথে যারা আজকে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে তাদেরকে দমন করতে হবে। এম এ আজিজ, এই বিষয়টা আমি আনতাম এখনই, ইকবাল সামান চৌধুরী নিয়ে এসেছেন। কোথায় হারিয়ে গেল দুর্নীতির আলোচনা, কোথায় হারিয়ে গেল আজিজ বেনজির কিংবা ছাগলকাণ্ডের আলোচিত মতিউর? দেখেন, সর্বাঙ্গে ঘাম মলম লাগাবেন কোথায়? দুর্নীতি এই রাজনৈতিক এই ইস্যুটা চলে গেলে আবার হয়তো দুর্নীতি আসবে, নাহলে অন্য ইস্যু আসবে। বাংলাদেশে দেখেন সবসময় একটা ইস্যু যায় আর একটা ইস্যু আসে, এটাই আসতে থাকবে। কিন্তু সমস্যা যে সমাধান জাতির জন্য দরকার সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারছি। কোন পথে সমাধান? সমাধান যদি কোন পথে বলেন তাহলে আমি হুমায়ুন কবির ভাইয়ের সূত্র ধরে বলি, নেপালে আমিও গিয়েছি, মাওবাদীদের যে ওখানে অবস্থা ছিল, তারা যদি এক হতে পারে। আপনার সাউথ আফ্রিকা ম্যান্ডেলাকে দ্বীপে 22 বছর রাখছে, তারপরে সে ডি ক্লার্ক হোয়াইটের সাথে এসে বসে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। বাংলাদেশ কেন পারবে না? মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলো, রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো। যারা নেতা আছেন তাদের ছেলেরা রক্ত নাই বা দিতে পারে, সাধারণ লোকের ছেলেরা তো রক্ত দিয়েছে। এদেশে 30 লক্ষ লোক তো রক্ত দিয়েছে। তো সুতরাং আমি বলছি যে 3টা জায়গায় পৌঁছাতে হইলে ইকবাল ভাইয়ের কথা, গণতান্ত্রিক মূল্যবোধ লাগবেই, তাছাড়া সম্ভব না। যেমন আমার 3টে কথা আমি ছোট মানুষই বলতে পারি। শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার মতো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, কারণ আমাদের বড় বড় ক্ষত আছে। দেখেন, রাজনৈতিক দলের ভিতরে কাছাকাছি বসতে পারে না, এই কারণে এই ক্ষতগুলোর দায় স্বীকার করতে হবে। যার যে দায়ী সত্যর সাথে সত্যাসত্য যাচাই করে স্বীকার করতে হবে, কমিশনের কাছে স্বীকার করে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। অতটুকু ঐক্যবদ্ধ করবে অন্তত জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি। 2, আপনার সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটাকে মোটামুটি স্বাধীন দিকভাবে কাজ করতে সুযোগ দিতে হবে। এখন বিচার বিভাগ যদি রাত্রে বসে কোর্ট চালায়, মৃত ব্যক্তিকে জেল দিয়ে দেয়, পুলিশ যদি গণগ্রেপ্তার শুরু করে, একজনের বিরুদ্ধে অভিযোগ নেই তারেও গ্রেপ্তার করে, তাহলে কেমনে হবে? সুতরাং এটা করতে হবে। 2 হচ্ছে, আমাদের দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, অর্থাৎ জীবন দিয়েছে, কেউ কেউ নেতৃত্ব দিয়েছে। এখনো ভারতে, হুমায়ুন ভাই, ইকবাল ভাই জানবেন, দিল্লির লালকেল্লাতে এখনো স্বাধীনতায় যারা অবদান রেখেছে ভারতের, তাদেরকে প্রত্যেক উইকে সাউন্ড অ্যান্ড ভয়েস সিস্টেমে স্মরণ করা হয়। পুরো জাতিকে না, কিছু লোককে, এমনকি কবি ইকবালকেও করা হয়। আমাদের দেশে আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা, বাকি বাইরে গেলেই রাজাকার। এই জন্যেই অন্তত পক্ষে যারা মুক্তিযুদ্ধের ধরেন সেক্টর কমান্ডার পর্যন্ত ছিল, ছোটগুলো বাদই যান, মোহাম্মদ ছিল, বঙ্গবীর কাদের, যারা দৃশ্যমান সবাই বোঝে মুক্তিযোদ্ধা ছিল, এদেরকে সবাইকে সম্মান দেওয়া, এই 3টে জিনিস করতে পারলে আমার মনে হয় যে এই যে রাজনৈতিক মূল্যবোধ, এইটা যদি না হয় তাহলে এই 3টাও করা সম্ভব। জি, ধন্যবাদ জানাচ্ছি মেয়াজিদ আপনাকে। হুমায়ুন কবির, একই প্রশ্ন আপনার কাছে যদি করতে চাই, অনেক আলোচনা হলো, আসলে সংকটের আমরা সমাধান চাই, আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই। ধন্যবাদ আপনাকে। 2টা পয়েন্ট বলবো। একটা হচ্ছে যে প্রফেসর সাহেব বললেন কনসেনসাসের কথা, ইকবাল সোহান ভাই বললেন গণতান্ত্রিক মূল্যবোধ, আজিজ ভাইও একই কথা বললেন। এর একটা আমাদের কাছে কিন্তু খুব একটা পজিটিভ এলিমেন্ট এখানে আছে। কীরকম এলিমেন্টটা আমি বলি, দক্ষিণ এশিয়ার যদি আপনি দেখেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশটা মোটামুটি 99% ইগালাইটেরিয়ান। আমাদের ওখানে কিন্তু মানুষে বিভেদ নাই। আপনি কোন এলাকায় এসছেন, কি টাইটেল আপনার আছে, আপনার কি বংশ পরিচয়, এগুলো কিন্তু নাই আমাদের। তো বাংলাদেশের এটা কিন্তু বাংলাদেশের একটা অসাধারণ শক্তির জায়গা। দক্ষিণ এশিয়াতে আর দ্বিতীয় কোনো দেশ নাই যেটা এইরকম সমান্তরাল অবস্থান করছে। এটা কিন্তু আমাদের জন্য একটা সাংঘাতিক ইতিবাচক শক্তি, এবং আমরা
1% যারা ট্রাইবাল জনগোষ্ঠী আছে তা বাদ দিলে 99% মানুষ কিন্তু আমরা এক ভাষাভাষী, এক এথনিক গ্রুপের লোক। এগুলো কিন্তু আমাদের শক্তি। তো কাজেই এই যে বাংলাদেশে বিদেশিরা বলে অনেক সময় যে বাংলাদেশে প্যারাডক্সটা এত সমস্যা, তারপর তোমরা সামনে যাচ্ছ। ওই প্যারাডক্সের যে আমার কাছে মনে হয়, যেটা আমার ব্যাখ্যা ব্যক্তিগতভাবে, যে এই যে মানুষের শক্তির উপর ভরসা করে কিন্তু আমরা যাচ্ছি, কাজে উপরে আমরা যেই সংঘাতগুলো দেখছি, ভেতরে কিন্তু মানুষ কিন্তু এটাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, যে কারণে ডেসপাইট অল দিস পলিটিক্যাল প্রবলেমস ইকোনমি কিন্তু গ্রো করে যাচ্ছে। তো কাজে এই জায়গাগুলো আপনার পজিটিভ এলিমেন্ট যেগুলো আছে সেগুলো আপনার জন্য ইতিবাচক জায়গা হিসেবে কিন্তু অলরেডি আছে। আমরা ইচ্ছা করলে এটাতে বিল্ড আপ করতে পারি। ওই যে উনি কনসেনসাসের কথা বলছেন, প্রফেসর সাহেব যেটা বলছিলেন, আমাদের যে ডিভিশনটা কিন্তু মোস্টলি আর্টিফিশিয়াল, কিন্তু এই আপনি সামাজিক অবস্থানটা দেখলে আপনি কিন্তু অনেক বড় একটা ইতিবাচক জায়গা পাবেন, যেটা দক্ষিণ এশিয়ার আর দ্বিতীয় কোনো দেশ নাই। এবার আমি আসি, এবার আমার যদি বলেন আমার প্রয়োজন এখন আসছে, 26 সালে আমরা গ্র্যাজুয়েশনে যাচ্ছি। আপনি এখনও বাংলাদেশের এমন অনেকগুলো জায়গায় রিফর্ম করতে হবে আপনাকে, কারণ আপনি শুধু বাইরের পৃথিবীর সাথে আপনার যে সম্পর্ক এলডিসি হিসেবে ছিল, তার থেকে যখন আপনি এখন সমুদ্রে যাবেন, সাঁতরাবেন, আপনার কিন্তু সক্ষমতা, দক্ষতা এগুলো নিয়ে সাঁতরাতে হবে। আপনাকে কেউ আর দরজা খুলে রাখবে না, সবাইকে আপনি দিতে হবে, নিতে হবে। তো এখন দেয়া নেয়ার করতে গেলে আপনি এখন যেভাবে আমি আসি খালি আমি পাই, ওকে আমার দেওয়ার কোনো দায় নাই, এটা কিন্তু বদলে যাবে। কাজে টোটাল মডালিটি অফ মাই রিলেশনশিপ উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড বদলে যাবে। ইভেন ভারতের সাথেও, চীনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, যারা আমাদের পার্টনার আছে সবার সাথে আমার সম্পর্ক পুনর্বিন্যস্ত হবে। সেটা আপনি করতে যাবেন কীভাবে? সেটা করতে গেলে আপনার একইভাবে ডোমেস্টিক্যালি আপনাকে আপনার অনেকগুলো রিফর্ম করতে হবে, নাহলে আপনি কি করে উৎপাদন প্রোডাক্টিভ হবেন, কি করে কম্পিটিটিভ হবেন। তো সেই জায়গাগুলো করতে গেলে বড় বড় রিফর্ম দরকার। আপনি উইদাউট ন্যাশনাল কনসেনসাস আপনি কীভাবে রিফর্ম করবেন আমাকে বলেন? আপনি পারবেন? এখন যে ইস্যুটা একেবারে সাক্ষাৎ ইস্যু বলি, ট্যাক্স জিডিপি রেশিও আপনার 8% ঘুরছে, আপনি এসডিজির আন্ডারে 15% নেওয়ার কথা। আপনি যখন এখন থেকে আপনি যদি ডোমেস্টিক রিসোর্স জেনারেট করতে চান, আপনাকে এটা বাড়াতে হবে। বাড়ানোর মানে কি? আপনার ট্যাক্স সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এখন আপনি পারবেন কোনো পলিটিক্যাল পার্টি এককভাবে এটাকে রিফর্ম করতে হাত দিতে? আপনি করবেন, আরেক দল অপোজ করবে। কিন্তু এটা যদি আপনি না করেন, তাহলে তো আপনি আপনার এই গ্র্যাজুয়েশনে গিয়ে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। তো কাজেই আমার চিন্তাটা, আমি যেটা মনে করছি, যে আপনার প্রয়োজনের তাগিদে, নতুন প্রয়োজনের তাগিদে আপনাকে নতুনভাবে ভাবতে হবে। জি, অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে দিয়ে শেষ করতে চাই দুটি বিষয় একবার খুব সংক্ষেপে আপনি যদি বলেন। একটা হচ্ছে ইন্টারনেট বন্ধ, অনলাইন ভিত্তিক ব্যবসা, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্জিত রেমিটেন্স, এটা কি ঝুঁকির মধ্যে পড়ে গেল কিনা? আর গার্মেন্টস নিয়ে আপনি বলছিলেন, রপ্তানি বাণিজ্যে আসলে এটা কেমন প্রভাব পড়ছে? দেখেন, রপ্তানি বাণিজ্যে এটা প্রভাব, যদি এটার ডিউরেশন যদি বেশি হয় তাহলে রপ্তানি বাণিজ্যের উপর একটা প্রভাব পড়বে। কিন্তু আমরা দেখছি যে খুব দ্রুত এই কারফিউ শিথিল করা হচ্ছে এবং কারফিউ থেকে আমরা কারফিউ প্রত্যাহার করার পথে যাচ্ছি। তো এত অল্প সময়ের জন্য খুব বড় ধরনের একটা প্রভাব পড়বে, বিরূপ প্রভাব পড়বে আমি মনে করি না। কিন্তু একটা ভাবমূর্তির ক্ষতি হয়েছে আমাদের বিদেশের বাজারে, এটা সত্য। তা সবচেয়ে বেশি সমস্যাটা যেটা আমি দেখি, এই যে 10 নম্বরের মেট্রো রেলের 10 নম্বর ক্ষতিগ্রস্ত হলো, যেই ছাত্রটা 2 দিন পরে 10 নম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, সেই তো যেতে পারবে না, তার তো ক্ষতি হলো। আমি একজন সাধারণ যাত্রী মেট্রো রেলের, তা আমি হঠাৎ করে মনে হয়েছে আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আজকে ছাত্রদের মূল দাবিটা কি? মূল দাবিটা হলো কোটা সংস্কার। কোটা সংস্কার তো ছাত্রদের হয়ে গেছে। আজ আমি মনে করি যে এই কোটা সংস্কারের পরে ছাত্রছাত্রীদেরকে পজিটিভ চিন্তা ভাবনা করা দরকার। তার মূল দায়িত্ব লেখাপড়া করা, তার লেখাপড়ার টেবিলে ফিরে যাওয়া দরকার। এবং আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের টপ ম্যানেজমেন্ট, তাদের উচিত কত তাড়াতাড়ি স্বাভাবিক পরিবেশ বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরিয়ে আনা যায়, স্কুল কলেজ এগুলো স্বাভাবিক করে খুলে দেয়া যায় এবং ছাত্রদেরকে তাদের লেখাপড়ায় এনগেজ করে দেয়া যায়। এটার জন্য আমাদের
পলিটিক্যাল লিডাররা যারা আছে তারা চিন্তা করবেন, এবং যারা ম্যানেজমেন্ট, এডুকেশন ম্যানেজমেন্টে যারা আছে তারা সেটাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, একই সঙ্গে ধন্যবাদ ইমাম আজিজ, এম হুমায়ুন কবির এবং ইকবাল সুবহান চৌধুরী, আপনাদের চারজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার এবং শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 9 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতে এই বিষয়টি জানিয়েছে, যে তথ্যটি আপনাদের সবশেষ দিয়ে দিলাম। এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।